নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 5টা মানে এই সময় 5টার 5 মিশালি। আজ 5টার 5 মিশালির শুরুতেই আপনাদের জানাই, নাজিরাবাদের ঘটনা সত্যি সবাইকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু এই নাজিরাবাদে একের পর এক যৌতুকগৃহ, হ্যাঁ, জলা জমি ভরাট। আর সেই জলা জমি ভরাট করে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে, পর পর গোডাউন। আর আইনকে কি আদৌ তোয়াক্কা করা হয়েছে? না, দেদার নির্মাণ হয়ে গেছে একের পর এক। হাইকোর্টের নির্দেশও তো ছিল, হাইকোর্ট পরিবেশ আদালতের নির্দেশও ছিল, তাহলে কেন মানা হলো না? স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠছে। একে একে সেই প্রশ্নগুলোই জানার চেষ্টা করব। ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের কাছ থেকে জানতে চাইবো, ইরন, যে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে নাজিরাবাদে হয়ে রয়েছে, যেখানে আদালতের নির্দেশ অবধি মানা হয়নি, কার মদতে এভাবে একের পর এক বেআইনি নির্মাণ? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। দেখো, শহরের থেকে ঢিলছোড়া দূরত্বে এই খেয়াদহ পঞ্চায়েত 2 এবং করিমপুর মৌজা। তথ্য বলছে পশ্চিমবঙ্গে দুটি জায়গায় জলাভূমি বা ওয়েটল্যান্ড আছে। আর এই অংশে জলাভূমি, যে অংশের কথা আমি বলছি, করিমপুর এবং আনন্দপুরের যে নাজিরাবাদের অংশ, যেখানে একের পর এক বেআইনি নির্মাণ হয়েছে, এটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড হিসেবে পরিচিত। আইন অনুযায়ী বলা হচ্ছে এই অঞ্চলে কোনোদিনও কোনো বড় নির্মাণ করা যায় না, এমনকি ছাদ বিশিষ্ট কোনো ঘর করা যায় না, এখানে পাঁচিল তৈরি করা যায় না। যে ছবি দেখা যাচ্ছে, অতীতের থেকে বর্তমানে দিন যত এগিয়েছে তত এই জায়গাগুলো ভরাট হয়েছে। একের পর এক জলা জমি, সেই জলা জমি বুঝিয়ে দিয়ে সেখানে তৈরি হয়েছে গোডাউন, তৈরি হয়েছে বাড়ি। একের পর এক এইভাবে হতে থেকেছে। এবং তুমি যদি স্যাটেলাইট ইমেজ তুমি যদি খেয়াল করে দেখো, বছর পাল্টেছে আর একের পর এক গোডাউন তৈরি হচ্ছে। কারা করলেন, কাদের মদতে হলো? যে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এখানে নাকি এই আইন যেরকম বলছে, এখানে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যে ছবি আমরা দেখাচ্ছিও, তাতে এখানে গোডাউন করা যায় না। সেক্ষেত্রে গোডাউনগুলো তৈরি হলো, তৈরিও দিনের পর দিন রাস্তাতেই হলো, তৈরি সামগ্রী এলো এবং তারপর বিদ্যুৎ এলো এবং তারপর আরো যে প্রয়োজনীয় কাগজপত্র, সেগুলো কি আদৌ ছিল? উত্তর বলছে না, এরকম কিছু ছিল না। এই যে গোডাউন, অগ্নিকাণ্ডের ফলে যে গোডাউনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ডেকোরেটরসের গোডাউন এবং সঙ্গে মোমো তৈরির কারখানা, এগুলো অবৈধ বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবার কার মদতে হয়েছে সেটা অবশ্যই জানতে গিয়ে আমরা পৌঁছে গেছিলাম ক্যাপ্টেন ভৌমিকের কাছে, ক্যাপ্টেন পার্থসারথী ভৌমিক, যিনি কয়েক বছর আগে কলকাতায় নিজের বাসস্থান করবেন বলে এই অঞ্চলে একটি জমি কেনেন। তিনি জানতেন না এটা ওয়েটল্যান্ড। তিনি কেনার পর যখন রেজিস্ট্রেশন করতে যান, তিনি গিয়ে দেখেন যে তাকে বলা হয় যে এই জমিতে আপনি বাড়ি করতে পারবেন না। তিনি সেটা মেনে নেন এবং মেনে নিয়ে তিনি একটি বাগান বাড়ি করেন। বছর 3 আগে তিনি অভিযোগ করেছিলেন এবং তখনই তিনি গ্রিন ট্রাইব্যুনালে যান এবং যেটা বলেন যে তাকে বলা হয়েছে ওয়েটল্যান্ড, এখানে জমিতে বাড়ি করা যায় না, কিন্তু তার সামনে একের পর এক গোডাউন তৈরি হচ্ছে। 2022 সালে নিউজ 18 বাংলা এই খবর যখন তুলে ধরে, তখনও আমরা দেখেছিলাম যে গোডাউন তৈরি হচ্ছে। 2026-এ কি দেখা গেছে, সেই গোডাউন রমরমিয়ে চলছে। অর্থাৎ সেই সময় প্রশাসন যে কথা বলেছিলেন তারা খতিয়ে দেখবেন, তারা কোনো আশ্বাসই হয়নি। ও পাশাপাশি শুধু কি জলাভূমি, যে খাল রয়েছে এই অঞ্চলের নিকাশি ব্যবস্থা, সেই খালের ওপর একের পর এক দোকান হয়ে গেছে। দোকানদাররা বলছেন তারা ভাড়া নিয়েছেন। ভাড়া কে নিয়েছেন? স্থানীয় কোনো এক ব্যক্তি নিয়েছেন, তার 4-5টা করে দোকান আছে। অর্থাৎ কোনোভাবে মদতপুষ্ট কোনো না কোনো ব্যক্তি তারা এই জায়গাটা ভরাট করছেন এবং করে গোডাউন ভাড়া দিচ্ছেন। এই মুহূর্তে নাজিরাবাদে যে কটা গোডাউন আছে সব ভাড়া নেওয়া, রেন্টে। যে তৈরি করেন তিনি থাকেন না, ভাড়া দিয়ে দেন। অর্থাৎ এটা একটা আয়ের উপায়। কিন্তু এই যে প্রশাসনের নাকের ডগা দিয়ে একের পর একদিন এক একটা করে গোডাউন তৈরি হলো এবং কোথায় হলো জলাভূমিতে, সেটা তো একেবারে ইরন, ঠিক যে কথা তুমি বলছিলে, আমরা যদি দর্শকদের একবার একটু স্যাটেলাইট ইমেজ দেখাই, তাহলে 2011 থেকে 2025, 2011-এ ঠিক কিরকম অবস্থা ছিল, 2012-র ছবি দেখাচ্ছি, 2018-র ছবি দেখুন, আস্তে আস্তে অনেকটা বেড়ে গেছে। আর 2018-র পর যদি আরো ছবি আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একের পর এক বেআইনি নির্মাণ। আর 21-এর ছবিটা দেখুন, 11 থেকে 21-এ আকাশ পাতাল তফাৎ কোথাও গিয়ে। 2024 আরো ভরে গিয়েছে বেআইনি নির্মাণে। শুধু তাই নয়, এভাবেই একের পর এক বেড়েছে বেআইনি নির্মাণ। কিন্তু প্রশ্নটা, কিভাবে বেড়েছে? আমি একটা বাড়িঘর করার জন্য কিনেছিলাম, that the investment becomes a poor investment. Now I am fighting litigations. এই যে গোডাউনগুলো আপনি দেখছেন, সেগুলো কিন্তু মানে সব তো কংক্রিট, লোহা, স্টিল ফ্রেম দিয়ে কনস্ট্রাকশন করা। এটা তো 24 ঘন্টায় হয় না। তো পুরো বিষয়টা
আমি কিন্তু টাইম টু টাইম ওয়েটল্যান্ডকে জানানো, লোকাল পুলিশকে মেল করা, তারপর ফাইনালি কোর্টে আমি ওয়েটল্যান্ড অথরিটিকে 2024 লাস্ট মেল করলাম যে আমার কাছে মনে হচ্ছে আমি যেভাবে টাইম টু টাইম সব ইনফরমেশান আপনাদেরকে দিই, শেয়ার করি, অ্যাকচুয়ালি আপনারা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি বলছেন ঠিকই, বাট আপনারা অ্যাকচুয়ালি কনজারভেশন করার কোনো মেন্টালিটি নেই। আর 3 বছর আগে আমরা নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছিলাম। 3 বছর পরও নাজিরাবাদের চূড়ান্ত বেনিয়মের ছবি ধরা পড়ছে। 3 বছর আগে নিউজ 18 বাংলা এই খবর দেখানো হয়, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। 3 বছর পরও নাজিরাবাদ জুড়ে চূড়ান্ত বেনিয়ম, সব নির্মাণই বেআইনি। মাথার পেছনে যেটা দেখা যাচ্ছে কলকাতা শহরের সব থেকে বড় হাই রাইজিং আরবানা, তার থেকে ঢিলছোড়া দূরত্বে নাজিরাবাদ। এটি পঞ্চায়েত এলাকা। এই অঞ্চলে যে খালটি রয়েছে মূলত এই স্থানীয় বাসিন্দাদের নিকাশি ব্যবস্থা যে খালের ওপর নির্ভর হয়, সেই খালটির ওপরে একের পর এক দোকান তৈরি হয়েছে। সোনারপুরের নাজিরাবাদে এভাবেই খালছড়ি। আস্ত খাল ক্রমশ হারিয়ে যাওয়ার পথে। খালের উপরেই তৈরি হয়েছে একের পর এক দোকান। খালের ওপরে দোকান করে ফেলেছে। দোকানটা কি তুমি নিজে করেছো না ভাড়া নিয়েছো? নিজেই করেছি। হ্যাঁ, নিজেই করেছি। খালের ওপর কেন করলে? দাদা কী করবো দাদা, কাজ বাজ নেই, এখন করতে হবে, কিছু তো করে খেতে হবে। খালের উপরে রীতিমতো কংক্রিটের সেতুও তৈরি হয়ে গেছে। এই এলাকাটি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অথরিটির অধীনে। নিয়ম অনুযায়ী এই এলাকায় জলাজমি ভরাট করে ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায় না, কিন্তু দেখা যাচ্ছে তাই হয়েছে, যার জেরে এলাকায় নিকাশিও বেহাল বলে অভিযোগ। জল তো জমে যায় বর্ষাকালে, গ্রীষ্মকালে জল আটকে যায়। পঞ্চায়েত থেকে বলেছিল যখন খাল পরিষ্কার হবে তখন ভেঙে দেওয়া হবে। সেই বর্ষায় তো আমরা এখন কিছু দেখতে পাইনি, কিছু হয়নি। বর্ষাকালে এই খাল থেকে যেহেতু জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ খারাপ, তাই জল উপচে পড়ে এবং রাস্তায় জল জমে যায়। বছরের পর বছর কোনো সমাধান কিন্তু স্থানীয় বাসিন্দারা পান না এবং সমস্ত কিছু মেনে নিচ্ছেন পঞ্চায়েত প্রধানও। ক্যামেরায় অরবিন্দের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। আর 2011 থেকে একের পর এক স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছিলাম, একবার দেখাই 2021-এর ছবিটা। এই হচ্ছে 2021-এর ছবি, কিভাবে বাড়ছে বেআইনি নির্মাণ। আর তার পাশাপাশি যদি 2024-এর ছবিও দেখি, সেখানেও আমরা বুঝতে পারবো যে কিভাবে হিউজ ভাবে বেড়েছে একের পর এক বেআইনি নির্মাণ। নানা প্রশ্ন উঠছে এবং স্থানীয়রা তারা ঠিক কি বলছেন, তাদের কি বক্তব্য এই যে একের পর এক বেনিয়মে গজিয়ে উঠছে বেআইনি নির্মাণ, তাদের কথা শুনবো। এখানে যা আছে সব জলাভূমি, সব জলাভূমি। তুমি এই তো জল দেখা যাচ্ছে, তুমি জল তো এইটাই তো ডেকোরেশন কারখানা। এইটাই এদিকেও জলাভূমি ছিল, এই তো। হ্যাঁ, পুরো হ্যাঁ, এই যে কারখানা। হ্যাঁ, সব জলাভূমি। কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। তো ভেড়ি ছিল, জলা তখন আমার বাবার ঠাকুরদারা তখন ওই ভেড়িতে নেট গার্ড করতো, মাছ চাষ হতো, তখন একটা পয়সা পেত। তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে গেল। সব কি বেআইনি নির্মাণ? সব বেআইনি নির্মাণ। এই যে মোমোর কারখানাটা, সব জলাভূমি, সব এই টোটাল এখানে শুধু এখানে অন্তত 200-300 কারখানা আছে, সব জলাভূমি, সব জল। এই যে খালের ওপরে দোকান করেছো, এটা কি পারমিশন নিয়ে না পারমিশন ছাড়া? পারমিশন নিয়ে। কে পারমিশন দিল খালের ওপর করতে? खालेर ऊपर दुकान करा जाए? खाल के ऊपर दुकान बना है, ये तो वाटर है ना? हाँ हाँ। तो इसमें कोई दिक्कत नहीं होता, लोग आके कुछ बोलता नहीं? खाल में क्यों? कौन बोलेगा? भाड़ा दे रहे तो कौन बोलेगा? मालिक कौन है? ये मालिक नाम मालूम नहीं है। খালের উপরে দোকান করা যায়? সেটা করা যায় না, এটা জানেন আপনি, কিন্তু কিছু করার নেই। কিছু করার পয়সাটা কে নেয়? নেতা? না না, এখানকার লোকাল লোক। এটা তো বেআইনি, আপনি মানেন? বেআইনি যেরকম আমরা তো কিছু করি না, আমরা তো করে দিয়েছে, আমরা তো বাস একটা নিজের জন্য কিছু করছি, বাস আর কিছু। আচ্ছা, একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে, স্থানীয়দের বক্তব্য শুনলাম, দোকান মালিকদের বক্তব্যও শুনলাম, কিন্তু
তারা বলছেন তারা পারমিশন নিয়েছেন। আচ্ছা, এই পারমিশনটা দিল কে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন নিশ্চয়ই উঠছে। ইরানের কাছ থেকে জানবো, ইরান এই পারমিশনটা দিল কে? তুমি কথা বলেছো, আমরা দোকান মালিকের কথা শুনলাম, স্থানীয়দের কথা শুনলাম, কিন্তু এই পারমিশন দেওয়ার লোকটি, ব্যক্তি বা এরা কে বা কারা? দেখো, ক্যাপ্টেন ভৌমিক তিনি যে অভিযোগ করছেন, তিনি কিন্তু কিছু নাম বলেছেন আমাদের দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে। তিনি কিছু নাম বলেছেন, নামগুলো কারা তাদের অভিযোগ। ক্যাপ্টেন ভৌমিকের অভিযোগ, অসীম মণ্ডল, তার 13 থেকে 14টা গোডাউন রয়েছে। বিকাশ রয় 7 থেকে 8টা গোডাউন রয়েছে। গঙ্গাধর দাস যিনি গ্রেপ্তার হয়েছেন, তারও গোটা 3 থেকে 4টে গোডাউন ছিল। এছাড়াও পঙ্কজ বলে একজন ব্যক্তি, এরকম তারও 7টা গোডাউন। অর্থাৎ কয়েকজন মিলে কার্যত সিন্ডিকেট, তারা কয়েক রাজনৈতিক মদতপুষ্ট, তারা নাকি সেই অঞ্চলে একের পর এক গোডাউন তৈরি করেছেন। এবং দোকানদার যারা বলছেন তারাও বিভিন্ন নাম বলছেন, এবং তারা বলছেন যে 5টা 6টা করে এক একজনের কোটার দোকান আছে। এই মোড় থেকে আরেকটা মোড়, যে দোকান একজন মালিক সে ভাড়া নেন পরের থেকে আরেকজনের। অর্থাৎ এটা একটা সমষ্টিগতভাবে সবাই মিলে, অবশ্যই রাজনৈতিক মদতপুষ্ট না হলে দিনে দুপুরে এই জলাভূমিতে তারা করে উঠতে পারেন না। আমি যখন তোমার সাথে কথা বলছিলাম, আমি নিজেই একটু ঘাটছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের এই যে ওয়েটল্যান্ডের যে অ্যাক্ট 2006, আমরা নিশ্চয়ই আমাদের কাছে আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি। ওয়েটল্যান্ডের এই ছবি ল অনুযায়ী 2006-এর পর যে ল, সেই নতুন আইন অনুযায়ী তো এখানে কিছু করাই যায় না। দিনের পর দিন যেটা প্রশ্ন উঠছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে নির্মাণগুলো তো রাতের অন্ধকারে হয়নি। এবং তুমি যদি দেখো, খালের ওপরে ব্রিজ বানিয়ে ফেলা হয়েছে। একটা জলাশয় আচমকা তাকে তো বাধা দেওয়া যায় না, যেহেতু গোডাউন তৈরি হবে, সামগ্রী যাবে, মাল মেটেরিয়াল যাবে, তার জন্য ব্রিজ বানিয়ে ফেলা একেবারে ইরান, এক্স্যাক্টলি তুমি ঠিক যেটা বলছো, করা যায় না কিন্তু করা গেছে। 2011 থেকে 2025 স্যাটেলাইট ইমেজ যা বলছে, তাতে একের পর এক বেআইনি নির্মাণ তৈরি হয়েছে। এবং সে কারণে এবার আমরা শুনবো মামলাকারী যিনি পার্থসারথী ভৌমিক, তিনি এক্স্যাক্টলি ঠিক কি অভিযোগ করছেন, কারণ তার চাঞ্চল্যকর অভিযোগ। বাট নাজিরাবাদে আসলে আপনাকে ইঞ্জিনিয়ার লাগে না, আপনার ইলেকট্রিক্যাল পারমিশন লাগে না, আপনি ট্রান্সফরমার পেয়ে যাবেন, আপনার ফায়ার লাইসেন্স লাগে না। কারণ আপনার প্রজেক্টের অ্যাপ্রুভাল থাকলে তো ওই কপিটা নিয়ে গিয়ে আপনি ফায়ার ডিপার্টমেন্টে বলবেন যে আমি গোডাউন করেছি, এই লেআউট আছে, ডিজাইন, এটার ফায়ার অ্যাপ্রুভাল চাই, আপনার ডেমো করুন। আমি যখন কাগজই নিয়ে আমি কি ডেমো করব? আরও আপনাকে বলি, ধরুন জমিটা ধরুন 1 বিঘা জমি কেউ কিনলো গোডাউন করার জন্য, তো পঞ্চায়েতে তো মিনিমাম রুল রেগুলেশন ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট আছে, পঞ্চায়েত অ্যাক্ট আছে, পুরো কান্ট্রিতে আছে, যে আপনি কটা জমি কিনলে তার এতটুকু অংশ ছেড়ে এত হাইটের গোডাউন করলে এর মধ্যে করতে পারেন। বাট ওরা কি করে, ধরুন 1 বিঘা জমি কিনলো, ওই পুরো পেরিফেরিটাতেই পুরো গোডাউনটা বানাবে, আর বাইরটা হচ্ছে যে সরকারি জমিটা, ওখানে পার্কিংয়ের ব্যবস্থা, ঢালাই করে রাস্তা করা, তো এভরিথিং ফর দ্যাম অনলি। আর এবার নজর রাখবো, নরেন্দ্রপুরে আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়েছে। এখনো পর্যন্ত লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি, তাতে 16 জনের প্রাণ চলে গেছে এখনো পর্যন্ত, এবং নিখোঁজ একাধিক, যাদের এখনো পর্যন্ত কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু এ বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? অনেকের পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া গেছে? কারণ অনেকে নিখোঁজ, অনেকের বাড়ি থেকে নিখোঁজের ডায়েরি করা হয়েছে। মৃতের সংখ্যা কি আরো বাড়তে পারে? এখন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। যত সময় এগোচ্ছে ততই কিন্তু দেহাংশ উদ্ধার হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে, সেই দেহ একাধিক উদ্ধার হয়েছে, এবং দেহাংশ যেগুলো উদ্ধার হচ্ছে সেটাতে কিন্তু আরো মৃতের সংখ্যা বাড়তে পারে, এমনটাই মনে করছে পুলিশ। ইতিমধ্যেই 16 জনের প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন যে দেহাংশ উদ্ধার হয়েছে তার 16 জনের। এবং নরেন্দ্রপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত 23 জন। গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি যে সংখ্যাটা দাঁড়িয়েছিল, বিকেল 5টা পর্যন্ত যে সংখ্যা চলছে ছিল, সেই সংখ্যা কিন্তু 23-এ পৌঁছেছে। এবং রাত্রেও কিন্তু সেই যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্য চলাকালীন সেখানে দেখা গিয়েছে 5 জায়গা থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। দেহের বিভিন্ন অংশ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল 11টি ছিল, এবং আজকে সেই সংখ্যা কিন্তু 16তে গিয়ে পৌঁছালো। আরো মনে করা হচ্ছে যত সময় এগোবে, তুমি জানবে সকালেও কিন্তু বেশ কিছু পকেট ফায়ার ছিল, এবং সেই পকেট ফায়ার দমকলের আধিকারিকরা তারা কিন্তু নেভাবার চেষ্টা করছে, এবং সেই পকেট ফায়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর সেই সব জায়গাগুলি গিয়ে একেবারে মৃতের সংখ্যা এখনো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশ অর্পণ।
ভেতরে পরিস্থিতি বলতে প্যান্ডেলের যাবতীয় যে সমস্ত ডেকোরেশনের যে মালপত্র সেইগুলো থাকে, আর এক সাইডে উনুন ছিল, সেখানে রান্না বান্না করতো, 12 জন 13 জন করে একসাথে তারা রান্না বান্না করতো, বাজার ঘাট করে এনে খেতো, আবার কাজে বেরিয়ে যেত। কতজনের থাকার ব্যবস্থা ছিল ভেতরে? মোটামুটি 30-40 জন কন্টিনিউ থাকতে পারবে। একটা গেট ছিল, তাহলে তো বেরিয়ে আসার রাস্তা নেই। না, বাইরে গেটে তালা দেওয়া ছিল, ভেতরেও গেটে তালা দিয়েছিল। এটা একটা খুব রহস্যজনক ব্যাপার মনে হচ্ছে। আগুন নেভানোর কোনো ব্যবস্থা? আগুন নেভানোর ব্যবস্থা কোনো কিছু ছিল না এখানে। জলাভূমির উপরে পুরো কারখানাগুলো সব তৈরি হয়েছে, নিয়ম না মেনে। আমার ভাই গোবিন্দ মন্ডল আর আমার ভাইপো রামকৃষ্ণ, একেবারে দুজন ভাইপো ডিএনএস কথা বলেছে। আমার ভাই গোবিন্দ মন্ডল আর রামকৃষ্ণ মন্ডলের বাবা আমি। মানে কবে থেকে কাজ করতে? 20 তারিখ থেকে এসেছে ফুলের গাড়ি। ডিএনএ টেস্ট। আর ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাস, এই হচ্ছেন গঙ্গাধর দাস। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে। গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গাফিলতিতে মৃত্যুর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দমকলের অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু, একই ধারায় শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ। 8 দিনের পিসি মঞ্জুর হয়েছে ওনার। উনি কিন্তু অ্যাবসকন্ডিং ছিলেন না, এবং উনি এটাও আশ্বাস দেন যে উনি অবশ্যই পাশে দাঁড়াতে রাজি আছেন। আনফর্চুনেটলি যাদের জীবন খারাপ নষ্ট হয়েছে, মারা গেছেন, তো এই প্রপার্টিটা তো উনি ভাড়া দিয়ে দিয়েছিলেন। এই প্রপার্টিটা তো ওনার কোনো এরকম কোনো যোগাযোগই ছিল না এই প্রপার্টির সাথে। একটা মানুষ যিনি 500-600 মানুষকে এমপ্লয়মেন্ট দিয়েছেন ওয়েস্ট বেঙ্গলে, সেই মানুষকে আজকে বিনা দোষে এইরকম কাস্টাডিতে আদালতে ভোগ করতে হচ্ছে। 4 ফেব্রুয়ারি ওনাকে আবার প্রডিউস করা হবে। নরেন্দ্রপুরের এই ঘটনায় এতগুলো প্রাণ এখনো পর্যন্ত চলে গেছে, 16 জনের মৃত্যু, আরো মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। কিন্তু প্রশ্ন উঠছে, এই আগুন লাগলো কিভাবে? পাশাপাশি দুটো গোডাউন। রবিবার গভীর রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে এই দুটো গোডাউনে বিধ্বংসী আগুন। মারা যান বেশ কয়েকজন। এই আগুন লাগলো কিভাবে? পুলিশের সন্দেহ, ডেকোরেটরস গোডাউনের কর্মীরা রান্না করছিলেন, সেখান থেকে আগুন লাগে। তা ছড়ায় পাশের মোমোর কাঁচামাল রাখার গোডাউনে। ডেকোরেটরসের গোডাউনে ছিল প্রচুর দাহ্য বস্তু, কাঠ, থার্মোকল, প্লাস্টিক। মোমোর কাঁচামালের গোডাউনেও ছিল দাহ্য বস্তু, প্লাস্টিক, খাবার প্যাকিং এর ফয়েল, কোল্ড ড্রিঙ্কস এর বোতল। এত দাহ্য বস্তু, কিন্তু আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। দুটি গোডাউনের একটিতেও ছিল না, ফলে আগুন বিধ্বংসী চেহারা নেয়। এখানে যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। এখন ওরা বলছে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার নাকি ছিল, সেটা আমরা তাও তো আমার চোখে পড়ে। কিছু মানুষের প্রবণতা থাকে আইন ভেঙে কি করে কাজ করে। দমকল মন্ত্রী বলছেন আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, ফায়ার অডিট হয়নি। তাহলে এই দুই গোডাউন রমরমিয়ে চলছিল কিভাবে? কোথায় তাহলে নজরদারি? নাজিরাবাদে পাশাপাশি দুটি গোডাউন, একদিকে ডেকোরেটরসের গোডাউন, সেখান থেকে বেরিয়ে সরু রাস্তা, রাস্তার শেষে অফিস, পাশের ফাঁকা জায়গায় ডেকোরেটরসের কাঁচামাল রাখা হয়। এই রাস্তা দিয়েই একমাত্র প্রবেশ করা যায় ডেকোরেটরসের গোডাউনে, এবং এন্ট্রেন্সের যে রাস্তা তা অত্যন্ত সরু, যেখানে কিন্তু একটি দমকলের ইঞ্জিন কোনো রকমে প্রবেশ করানো গেছে। মোমো তৈরির কাঁচামাল রাখার গোডাউনে ঢোকারও একটাই রাস্তা। এখান থেকেই একের পর এক ইঞ্জিন নিয়ে আসা হয়, কিন্তু রাস্তার এতটাও বড় না যে পরপর দুটো গাড়ি ঢোকানো যাবে। একটা একটা করে ইঞ্জিনের রাস্তায় নিয়ে এসে হোর্স পাইপের মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালানো হয়। রবিবার গভীর রাতে তখন এই রাস্তায় দাউ দাউ করে জ্বলছে আগুন। গোডাউন থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা নেই, তাই অনেকেই আর বেরোতে পারেননি, ঝলসে মারা গিয়েছেন। নিউজ 18 বাংলা।
আর এবার যে খবরে নজর রাখবো, বীরভূম থেকে বগটুই মামলা সরলো। বগটুই মামলা সরানো হলো বীরভূম থেকে। পূর্ব বর্ধমানে বগটুই মামলা সরালো হাইকোর্ট। প্রভাব মুক্ত বিচার প্রক্রিয়া করতেই মামলা স্থানান্তরের সিদ্ধান্ত, নির্দেশ বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। বগটুই মামলায় ভয়ে বিরূপ সাক্ষ্য, সাক্ষীদের ভয় দেখানোর দাবি সিবিআই এর। আদালতে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কি দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাবো। দুই মামলায় এখনো একাধিক সাক্ষ্য গ্রহণ বাকি। আরো একবার জানাই, ইতিমধ্যে বগটুই মামলা বীরভূম থেকে সরলো, কিন্তু কেন সরলো, কি কারণে এই সিদ্ধান্ত? বগটুই মামলায় ভয়ে বিরূপ সাক্ষ্য, সাক্ষীদের ভয় দেখানোর দাবি সিবিআই এর। আদালতে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দুই মামলায় এখনো বাকি রয়েছে একাধিক সাক্ষ্য গ্রহণ। ভয়ে বিরূপ সাক্ষ্য দেওয়ার অভিযোগ তুলছে সিবিআই। সিবিআই আবেদনের ভিত্তিতে রিপোর্ট তলব হাইকোর্টের। বীরভূম জেলা জজ থেকে রিপোর্ট তলব হাইকোর্টের। রিপোর্ট দেখে মামলা সরানোর নির্দেশ হাইকোর্টের। প্রভাব মুক্ত বিচারের জন্যই মামলা সরানোর নির্দেশ।